শাসনামলের সম্পর্কে বা অর্থনীতির চিত্র নিয়ে আপনি প্রচুর কথাবার্তা বলেছেন, আপনার দল এবং সবাই আমরা কম বেশি আলোচনা করেছি। পরিবর্তিত পরিস্থিতি অগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে আছেন, একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব, তখন অনেকের মধ্যেই আশার একটা সঞ্চার হচ্ছে যে অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে, এবং সরকার একটা হোয়াইট পেপার কমিশনও করেছিল বিগত আমলের অর্থনীতির ফালচাল বোঝার জন্য, এবং তারা রিপোর্টও দিয়েছে। কিন্তু কমিশন প্রধান ডক্টর দেবপ্রিয় বলেছেন যে রিপোর্ট দেওয়ার 6 মাসের পরেও কিছু হয়নি। বাট সামগ্রিকভাবে আপনি কি দেখেন এই 8 মাসে অর্থনীতির গতি প্রকৃতি কতটা ইতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে, বা আপনার অন্য কোনো অবজারভেশন থাকলে আপনি? দেখুন, আমি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি এই সরকারের অর্থনৈতিক সফলতা, রাজনৈতিক সফলতা নিয়ে আলোচনা যেতে চাই না। কেন? এইটা তাদের দায়িত্ব না। বিষয়টা কিন্তু এরকম, ওনাদের দায়িত্ব হচ্ছে ট্রানজিশন সরকার হিসাবে নির্বাচনী সংস্কারগুলো করে কত তাড়াতাড়ি ওনার ডেমোক্রেটিক। তাদের দায়িত্ব না, তারা বলছে অনেক কাজ তারা করে ফেলছে, বা তাদের অনেক ন্যারেটিভ, এবং যে কারণে তাদের এখন 5 বছর ক্ষমতায় থাকা দরকার এই সরকার। সেটা তো আরেকটা বিষয়। তাইলে তো যেহেতু তারা ডেলিভার করছে না, এটা তো আমার কাছে এখন মনে হচ্ছে শেখ হাসিনার কথাগুলোর প্রতিধ্বনি হচ্ছে যে আমি উন্নয়ন করছি, আমি এটা করছি। জনগণের ভোট দরকার নেই, মানে আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। আর তাও তো সে একটা ওই ফলস নির্বাচনের মাধ্যমে ন্যারেটিভটা ডেভেলপ করেছে। তো আমার তো মনে হয় আমার তো ওই রকম একটা প্রতিধ্বনি আমি শুনতে পাচ্ছি, তাও আবার অনির্বাচিত একেবারেই, মানে ওনারা ইন্টেরিয়াম সরকারের দায়িত্ব নিয়ে এই ধরনের। তাহলে তো আপনি তো গণতন্ত্রের সাথে অন্য কিছু তুলনা করছেন। বাংলাদেশের মানুষ তো গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। এখন এরকম তো অনেক সরকার বলতে পারে যে আমরা ক্ষমতা দখল করে, আমি যদি বলি আমি ভালো ভালো কাজ করছি, জনগণের ভোটের দরকার নেই, জনগণ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের বিষয়টা পরে দেখা যাবে, এখন আমি উন্নয়ন করি দেশের। আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে কোনো ব্যক্তি, সেটা যত বড়ই ব্যক্তিত্ব হোক, সেই ব্যক্তির জন্য কোনোদিন দেশে, বাংলাদেশে বিনিয়োগ হয় না। বিনিয়োগ হয় যেই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে, যেই দেশে বিনিয়োগের পরিবেশ থাকবে। কিন্তু যেই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে না, সেই দেশে কিন্তু বিনিয়োগের পরিবেশের প্রশ্নই আসছে না। বাংলাদেশে দুটোই অনুপস্থিত আজকে। এবং আমি বিনিয়োগ সম্মেলন সম্বন্ধে বলতে চাই যে কি, হ্যাঁ, এটা ভালো উদ্যোগকারীরা দেশে বিদেশে, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি প্রচুর রোড শো হতো, রোড শো হয়েছে, বিনিয়োগের যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, এটা আমরা বিনিয়োগ সম্মেলন যে কোনো হতে পারে, সব সরকারের সময় বিনিয়োগ সম্মেলন হয়, সারা বিশ্ব থেকে আসে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা আগেই বলেছি, যেখানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় কমিটমেন্ট কেউ করবেন না। এখানে আপনি রোড শোর মাধ্যমে দেখাতে পারবেন, বলতে পারবেন অনেক কিছু। সরকার তো বলছে কয়েক হাজার কোটি টাকার আশ্বাস পাওয়া গেছে। আশ্বাস তো সবসময় আছে। আপনি যদি সব বিনিয়োগ সম্মেলনে আশ্বাস থাকে, আশ্বাস ছাড়া কোনো বিনিয়োগ সম্মেলন হয় না। কিন্তু এটা বাস্তবায়নের বিষয়টা হচ্ছে ওরা তখনই আসবে যখন বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি দেখবে। যখন এটা তো কোনো ওরা বিনিয়োগ তো শর্ট টার্ম কিছু না, এটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম বিষয়। সুতরাং সে নিশ্চিতভাবে জানতে চায় যে আগামী দিনের সরকার যারা আসবে নির্বাচিত হয়ে, তাদের পলিসি কি। যে কারণে আমরা আমাদের পক্ষ থেকে, তাদের বিএনপির পক্ষ থেকে, যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে এইটা হবে বিএনপির পলিসি, যাতে করে ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা কন্টিনিউশন থাকুক, আমরা চাই। কারণ এটা তো দেশের স্বার্থে। বিনিয়োগ কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্টেরও না, কোনো ইলেক্টেড গভর্নমেন্টেরও না। বিনিয়োগ বাংলাদেশের মানুষের জন্য, দেশের স্বার্থে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি। এবং পলিটিক্যাল স্টেবিলিটি ইজ নট এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইজ নট এ কেয়ারটেকার গভর্নমেন্ট, ইজ নট এ ট্রানজিশন গভর্নমেন্ট। পলিটিক্যাল স্টেবিলিটি ইজ দেশে একটা যখন নির্বাচিত সরকার হয়, জনগণের নেতৃত্বশীল সংসদ এবং সরকার গঠন হয়, দ্যাট ইজ এ স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন। এই স্টেবিলিটি ছাড়া আপনি সম্মেলন করেছেন, আমরা তো স্বাগত জানাচ্ছি, আমরা তো ওখানে উপস্থিত ছিলাম, এবং আমরাও এখানে প্রেজেন্টেশন দিয়েছি ওদেরকে যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি কি মনে করেন কিনা যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার চেষ্টা যখন চলছে, দেশীয় বিনিয়োগকারীরা খুব একটা স্বস্তিতে আছে? বা আমি তো ওইটাই বলছি যে যেখানে দেশি বিনিয়োগকারীরাই আস্থা পাচ্ছে না, এটার কোনো কারণ না। তারা সবাই আমাদেরকে প্রতিনিয়ত বলছে আপনাদের নির্বাচন কবে। কারণ আমাদের এই মানুষ যখন লাভ নেই, তারা নিশ্চিতভাবে জানতে চায় যে স্টেবিলিটি আসবে কিনা দেশে। ইন্টেরিয়াম সিচুয়েশন ইজ অলওয়েজ একটা ফ্লুইড সিচুয়েশন, আপনাকে মাথায় রাখতে হবে। এবং এটা সাইকোলজিক্যালি ইটস এন ইন্টেরিয়াম, মানে ইন্টেরিয়াম মানে এটা একটা ফ্লুইড, একটা ট্রানজিশনারি, এটা একটা স্টপ গ্যাপ মেজার। এরকম একটা স্টপ গ্যাপ মেজারে কোনো বিনিয়োগকারী দিতে পারে। আপনি রোড শো করলে তো বিনিয়োগের সাথে প্রস্তুত অপেক্ষা বেশিরভাগই ছিল যারা অলরেডি বিনিয়োগ বাংলাদেশে করেছে ওখানে। আমি তো উপস্থিত ছিলাম। যারা বাংলাদেশে অলরেডি বিনিয়োগ করেছে এর অলমোস্ট 90% এরাই ছিল। আর যারা আগে থেকে
এখানে আসা যাওয়া করতেছিল কোনো কোনো প্রজেক্টের জন্য, অবকাঠামোগত প্রজেক্ট ইত্যাদির জন্য, ওরাই ছিল। রিয়েলি ওর বাইরে বস্তুত পক্ষে যারা আছে সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে কেউ বিনিয়োগ করতে আসবে না যতক্ষণ রাজনৈতিক স্টেবিলিটি না হবে বাংলাদেশে। এবং অনেকে আমি জানি আপনাকে এরকম ইনভেস্টমেন্ট আমি জানি বাংলা অফিস করে ফেলেছে। একটা জাপানি ইনভেস্টমেন্টের কথাই বলি, নাম বলতে পারছি না। ইনভেস্টমেন্ট করেছে, জায়গাও নিয়েছে, কিন্তু স্থগিত রেখেছে। এটা তারা স্থগিত রেখেছে। তারা বলছে আমরা নির্বাচন পর্যন্ত দেখছি। আমাদেরকে কিন্তু সবাই জিজ্ঞেস করেছে আপনাদের নির্বাচন কবে। এই যে যত ইনভেস্টার আসছে ওদের সাথে তো আমাদেরও মিটিং হয়েছে, সবাই জিজ্ঞেস করছে নির্বাচন কবে। একটা প্রশ্ন সবাই মুখে। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, এই আলোচনাটা করিডোরে আছে যে বিএনপি আসলে দেশের অর্থনীতির যে হালচাল, বিএনপি ক্ষমতায় গিয়েও আসলে খুব বেশি সুবিধা করতে পারবে না ম্যানেজ করা। তো আপনি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে ধরি যদি আমি আগামী 5-6 বছরের বিবেচনাকে, আপনি কোথায় দেখেন যখন বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের পথে এবং বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে এটা তারা বাংলাদেশ অ্যাচিভ করতে চায়, এবং অ্যাট দ্য সেম টাইম যখন কিছু গ্লোবাল ইস্যুজও সামনে আসে, ধরা যাক সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি কিংবা ভারতের হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল, এই ধরনের পরিস্থিতি মিলিয়ে এবং উত্তেজনা আছে দেখছি আমরা, আঞ্চলিক নানা রকমের উত্তেজনার মধ্যে বাংলাদেশ আছে, সেখানে আপনি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ গতি বিকৃতি এবং এই যে এলডিসি গ্রাজুয়েশন কথা বললাম, আমরা গ্রাজুয়েশনের পথে যাচ্ছি বটে, কিন্তু তার জন্য যে প্রস্তুতি দরকার সেগুলো কতখানি দেখতে পান আপনি? না, খুবই ক্রিটিক্যাল টাইম। এই জন্য একটা নির্বাচিত সরকারের বেশি প্রয়োজন। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এগুলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম বিষয়। এগুলো কোনো স্বল্পমেয়াদীর মধ্যে সব কিছু সমাধানের বিষয় এখানে নাই কিন্তু। এবং এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আপনি যেটা বলছেন, আসলে তো এলডিসিটা এটা একটা ব্লাফ দেশের মানুষকে দিয়েছে যে কি দেশের অর্থনীতি যে জায়গায় গিয়েছে এখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে চলে যাচ্ছি। কিন্তু আসলে যদি আপনি তখনকার পরিস্থিতির সাথে আজকের বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলনা করেন, বাংলাদেশের অর্থনীতি কতটুকু পিছিয়ে গেছে। মানে গ্র্যাজুয়েশনের জন্য তো পরের কথা, কতটুকু পিছিয়ে গেছে। আর্থিক খাত বলেন, শেয়ার বাজার বলেন, আপনার বিনিয়োগ বলেন, প্রাইভেট সেক্টর বিনিয়োগ বলেন, প্রাইভেট সেক্টর ক্রেডিট বলেন, প্রাইভেট সেক্টর কনফিডেন্স বলেন, আজকে সব কিছু বাংলাদেশের অত্যন্ত একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন। কিন্তু যেখানে ডেপোজিটারের ব্যাংকে টাকা দিতে পারছে না, যে বিনিয়োগকারী টাকা ব্যাংক করতে গেলে স্টক শেয়ার বাজার কমপ্লিটলি ডিস্ট্রয়েড। মানুষের ফান্ড রেজটা কোথেকে করবে, বিনিয়োগ কোথেকে আসবে? এবং আমাদের আন্তর্জাতিক মানদণ্ড রেটিং কয়েক ধাপ নেমে গিয়েছে। তো সুতরাং এই জায়গাতে গ্র্যাজুয়েশনের চিন্তা না করে আমরা দেশের সেলিব্রেশনটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অর্থনীতিকে আবার কীভাবে ঘুরিয়ে আনতে পারবো, এবং এই জন্য বাংলাদেশকে আগামী দিনে অর্থনীতিতে একটি বাংলাদেশের কনটেক্সটে মডেল সৃষ্টি করতে হবে। IMF ওয়ার্ল্ড ব্যাংকের তো ঠিক আছে, তাদের সহায়তা আমাদের সবসময় লাগবে। আমাদের মডেলটা কী হবে বর্তমানে, যে আওয়ামী মডেল, যে আপনার অলিগার্কিক মডেল থেকে আপনি অর্থনীতিটাকে কী